পরীক্ষা কেমন দিয়েছো? ওকে, আমার যাক, যা বলছিলাম তাই দিছিলাম না? জি স্যার। জি স্যার। এরপরে যে পরীক্ষাটা হবে, সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 4 আর 5। 5 কি শেষ হয়ে গেছে তোমাদের? না স্যার। কতটুকু হয়েছে বলো তো? সিলেবাস বলো কতটুকু হয়েছে? চ্যাপ্টার 5 কতটুকু হয়েছে বলো? আমার চ্যাপ্টার 4 কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? হালকা কিছু বেসিক টার্ম বাকি আছে, ওইটা একটু দেখাই দিই। ডান পিরিয়ডিক টেবিলে তোমার 7 রো আছে আর 18 কলামস আছে। এখন এখান থেকে তোমাদের কিন্তু পজিশন বের করা শিখাইছিলাম, তাই না? যে পজিশন অফ অ্যান এলিমেন্ট ইন পিরিয়ডিক টেবিলস, ঠিক আছে? মানে এখানে কি করতে হবে, পিরিয়ডস আর কলাম তোমাকে বের করতে হবে, পিরিয়ডস আর রো, পিরিয়ডস আর গ্রুপ, এটা শেখানো হয়েছিল। এখন পিরিয়ডিক টেবিলে আর একটা ক্লাসিফিকেশন রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে এসপিডিএফ। তার মানে পিরিয়ডিক টেবিলের টোটাল যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলোকে মূলত 4 ভাগে ভাগ করা যায়: এস, পি, ডি আর এফ অরবিটাল, এফ ব্লক এলিমেন্ট। এখন তাহলে কি বললাম যে পর্যায় পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্ট গুলো আছে টোটাল এটা 4 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমটা কি, এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্টটা কি, যে ইলেকট্রনিক কনফিগারেশন করার পর দেখতে হবে কি যে লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে গিয়েছে। বুঝতে পারছো? ইলেকট্রনিক কনফিগারেশন করার পর দেখতে হবে কি যে লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে কি এটা প্রবেশ করছে। যদি এস অরবিটালে প্রবেশ করে লাস্ট ইলেকট্রনটা, তাহলে ওই এলিমেন্টকে বলা হবে এস ব্লক এলিমেন্ট। আর যদি লাস্ট ইলেকট্রনটা পি তে যায় তাহলে পি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? যদি ডি অরবিটালে যাই লাস্ট ইলেকট্রন, তাহলে তাকে বলা হবে ডি ব্লক এলিমেন্ট, এভাবে এফ ব্লক এলিমেন্ট বলা হবে, ঠিক আছে? তো যাই হোক আর কি, এখন পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এরকম যে সোডিয়াম এস ব্লক এলিমেন্ট, এটা ব্যাখ্যা করো, এটা আসতে পারে। সোডিয়াম এস ব্লক এলিমেন্ট, এটা ব্যাখ্যা করো। প্রথমে কি করবা, চোখ কান বুঝে ইলেকট্রনিক কনফিগারেশন করে ফেলবা, ঠিক আছে? তাহলে 1s2 2s2 2p6 3s1, এটা দেওয়ার পরে এটা লিখবা যে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে দেখা যায় the last electron goes to 3s orbital or s orbital, that's why sodium is called s block element। ঠিক আছে, পর্যন্ত বুঝতে পারছো বয়েস? এটা বুঝতে পারছো পর্যন্ত? জি স্যার। এখন যদি পরীক্ষা আসে যে ম্যাগনেসিয়াম এস ব্লক এলিমেন্ট ব্যাখ্যা করো, তাহলে প্রথমে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। তাহলে S1s2 2s2 2p6 3s2, এখানে বলবা যে লাস্ট ইলেকট্রন গোস টু s অরবিটাল অর 3s অরবিটাল, সো ম্যাগনেসিয়াম ইজ কল্ড s ব্লক এলিমেন্ট। এটা বুঝলাম, s ব্লক এলিমেন্ট বুঝলাম। এবার আসছে p ব্লক এলিমেন্ট। p ব্লক এলিমেন্ট এখানে আসতে পারে ক্লোরিন। ক্লোরিন কেন পি ব্লক এলিমেন্ট, একইভাবে ব্যাখ্যা করবা। প্রথমে কি করবা, ইলেকট্রনিক কনফিগারেশন করব, এরপরে স্যার বলবো এর লাস্ট অরবিটাল লাস্ট ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করছে, এজন্য এটা পি ব্লক। হ্যাঁ, দেখো তো ক্লোরিনের লাস্ট ইলেকট্রনটা কোথায় গিয়েছে, পি তে, তাই না? এখানে বলবা যে ফ্রম ইলেকট্রনিক কনফিগারেশন উই সি দ্যাট the last electron goes to 3p orbital, ঠিক আছে? সো ইট ইজ কল্ড p ব্লক এলিমেন্ট। আচ্ছা, এটা বুঝলাম, সমস্যা নাই। এরপর আসে d ব্লক এলিমেন্ট আছে, চলে যাই। d ব্লক
এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্টটা কি যে একই সংজ্ঞা, যে লাস্ট ইলেকট্রন কোথায় যাবে, ডি তে যাবে, তাই না? তাহলে এখানে একটা এক্সাম্পল দিই। সাপোজ আয়রন 26, তার মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d ফাঁকা রাখলাম, ঠিক আছে? প্রথমে 4s লিখলাম, তাহলে 3p6 মানে 18 শেষ, তাই না? 18 শেষ, তাহলে 18, 19, 20, আর দেখো 6, 26। বলো তো এখানে লাস্ট ইলেকট্রন কোথায় গিয়েছে, এস এ নাকি ডি তে, কোনটা? 3D তে স্যার। ডিতে স্যার। ডি তে। তাহলে বলবা এখানে যে লাস্ট ইলেকট্রন গোস টু 3d অরবিটাল, সো ইট ইজ কল্ড ডি ব্লক এলিমেন্ট। এফ ব্লক পরীক্ষায় আসবে না, ঠিক আছে? যদি আসে সংখ্যাগতভাবে লিখে দিবা, এফ ব্লক পরীক্ষায় আসবে না, ঠিক আছে? ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা আসে না। এখন তাহলে বুঝলাম কোন ব্লক এলিমেন্ট, এটা শেষ। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে, এস ব্লক এলিমেন্টের রিপ্রেজেন্টেটিভ ইলেকট্রনিক কনফিগারেশন কি, or general electronic configuration of S block element or P block element or D block element, এটা আসতে পারে, ঠিক আছে? মানে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এস ব্লক এলিমেন্ট। দেখো সোডিয়ামটা মানে কি, সোডিয়াম এটা কি, এটা হচ্ছে স্পেসিফিক ইলেকট্রনিক কনফিগারেশন। ম্যাগনেসিয়াম এটা কি, ম্যাগনেসিয়ামটা কি, স্পেসিফিক ইলেকট্রনিক কনফিগারেশন। স্পেসিফিক মানে কি, আমি নাম উল্লেখ করে দিলে কি, ইট ইজ স্পেসিফিক, ঠিক আছে? যদি সোডিয়াম, লিথিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, ক্যালসিয়াম বলো, নাম উল্লেখ করে দিলে ওটা কি হবে, ওটার নাম আছে স্পেসিফিক ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট। যদি বলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, তার মানে কোন এলিমেন্টের নাম উল্লেখ করা যাবে না, নরমাল বিন্যাসটা কি হবে? তাহলে দেখো তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, এসে দেখো তো এসে থাকে কয়টা ইলেকট্রন, এসে থাকে কয়টা, একটা, তাই না? এসে থাকে একটা। বলো তো এসে যদি একটা থাকে, তার আসতে এখানে দেখো তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে থাকে কয়টা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এসে থাকে কয়টা, দুইটা আছে। স্যার দুইটা। তার মানে এসে 1 একও থাকতে পারে, 2 থাকতে পারে। তাহলে আমি লিখলাম এস 1 থেকে 2। এখন দেখো এস এর সামনে 3 আছে না, এখানে 3 আছে, এখানে 3 আছে। এখন 3 ছাড়া 4 থাকতে পারে না, দেখো তো 4 কে থাকতে পারে না, পারে না? পারে স্যার। থাকতে আরে পারে। স্যার কারণ পটাশিয়াম দিলে কিন্তু 4 চলে আসবে, ঠিক আছে? তার মানে এখানে আমি একটা নাম্বার আসবে অবশ্যই, তাই না? তার মানে এখানে আমি এন লিখবো। এন মানে কি, এন মানে লাস্ট যে যে কোনো এনার্জি, নাম্বার। হ্যাঁ এন বলতে লাস্ট এনার্জি সেলের এন এর নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এন এর মান 3, ঠিক আছে? সোডিয়ামের ক্ষেত্রে এন এর মান 3, ঠিক আছে? পটাশিয়ামের ক্ষেত্রে এন এর মান কি 4। তাহলে আবার বলবো কি, যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমি লিখলাম না, লিখে নেবা, ঠিক আছে? ইলেকট্রনিক কনফিগারেশন অফ অফ এস ব্লক এলিমেন্ট ইজ এত। এটা বুঝতে পর্যন্ত? স্যার আরেকবার একটু বলেন। মানে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি, যে আমার কোন এলিমেন্টের নাম উল্লেখ করা যাবে না, এস ব্লক হইলেই হবে। তা আমরা কি জানি এস এ যেহেতু 1 থেকে 2 থাকতে পারে, মানে মিনিমাম 1 ম্যাক্সিমাম 2 থাকতে পারে, তাহলে লিখবে এস 1 থেকে 2। এখন লাস্ট যে এস এ ইলেকট্রনটা গিয়েছে, এলিমেন্টে এস এর পাওয়ার কি শুধুমাত্র 1 আর 2 পর্যন্তই হবে? হ্যাঁ এস এ কি আসা, এস এ কি 3 থাকতে পারে, এস এ কে 3 ইলেকট্রন, এস এর তো 2 পর্যন্তই থাকে স্যার। না স্যার। এস এ ম্যাক্সিমাম থাকে কয়টা, 2টা, তাই না? আমরা আগে থেকে জানি এস এ থাকে ম্যাক্সিমাম 2টা, পি তে থাকে ম্যাক্সিমাম 6টা, ডি তে থাকে ম্যাক্সিমাম কয়টা, 10, এফ এ থাকে ম্যাক্সিমাম কয়টা, 14, 14টা। ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে আমরা মিনিমাম থাকতে পারবে একটা, বাট ম্যাক্সিমাম থাকতে পারবে 2টা, 6টা বা 10টা, এরকম থাকতে পারবে, ঠিক আছে? তার মানে এখানে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ফর এস ব্লক এলিমেন্ট উইল বি NS 1 to 6, 1 to 2। এটাকে বুঝতে পারছো পর্যন্ত? তাই বলো, এটাকে বুঝতে পারছো এটা কিভাবে লিখলাম? স্যার এটা বুঝছি স্যার। জি ওকে, স্যার। এখন আছে পি ব্লক এলিমেন্ট। একই ভাবে লিখবো কি, যে রিপ্রেজেন্টেটিভ ইলেকট্রনিক কনফিগারেশন, রিপ্রেজেন্টেটিভ আর জেনারেল একই কথা, ঠিক আছে? রিপ্রেজেন্টেটিভ ইলেকট্রনিক কনফিগারেশন অফ পি ব্লক এলিমেন্ট, অফ পি ব্লক এলিমেন্ট। বলো তো কি হবে, কে বলতে পারবা? আমার মেন কাজ কি বলো তো? স্যার NP 1 to 6 হবে। 1 to 6 yes স্যার। বিষয় খেয়াল রাখবা, এখানে দেখো তো পি তে থাকবে কয়টা, 6টা, তাই না? 1 থেকে 6। 5টা, সরি 1 থেকে 6, ওকে। এখন পি তে যখন তোমার ইলেকট্রন তুমি ফিল আপ করবা, তার আগে দেখো আরেকটা 3 আছে। খেয়াল করে দেখো তো 3 কয়টা এখানে, কয়টা 3?
দুইটা, তার মানে এখানে লিখবো NS2, এখানে কিন্তু 1 থেকে 2 লেখা যাবে না, কারণ কি পি তে ইলেকট্রন যদি একটাও যায় তাও এস দেখো ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে তো নাকি? Yes, sir. তার মানে এখানে লিখবো কি NS2 আর NP কি লিখবো 1 থেকে 6, 1 to 6. Yes. মানে পুরা কক্ষপথ এখানে কি করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। বলো তো এবার আয়রনটা কি হবে, একজন তোমরা একটু এটা খাতায় করো, ঠিক আছে? খাতায় করার পরে আমাকে জানাবা। 2 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? একটু ট্রাই করো, পারবা? ডি ব্লকের ক্ষেত্রে কি হবে, রিপ্রেজেন্টেটিভ ইলেকট্রনিক কনফিগারেশন। স্যার ND6 আর 4s 1 থেকে 2। 4 কোথা থেকে আসবে, এখানে তো নাম্বার তো আসবেই না এখানে। ও না স্যার, এটা ক্লিয়ার। টু NP6 আর ND 1 থেকে 10। আচ্ছা ট্রাই করো, সমস্যা নেই, ট্রাই করো, হয়ে যাবে। স্যার এটা হবে NS2 NP6 আর ND 1 থেকে 10। কি বললে, NS2 NP6 ND 1। স্যার NS2 আর N। না, এখনো কারো হয়নি, ট্রাই করো, একটু ট্রাই করো। Sir, ND 1 to 10 আর N plus 1 is 2. আচ্ছা মোটামুটি কাছাকাছি গিয়েছে। এটা তোমার যুক্তি তো ঠিক আছে, কারণ কি তুমি যতটুকু বুঝছো স্টুডেন্ট হিসেবে, তার জন্য অনেক ধন্যবাদ। তোমার নাম কি? Sir, NS2, Niamors. তোর নামর যতটুকু বুঝছো Sir, NS 1 to 2, N minus 1, D 1 to 10. ওইটা n বলবো। মানে 1, n মানে 1 কিভাবে বলো তো হতে পারে? স্যার 4s 2 যেহেতু এর জন্য হচ্ছে 3, মানে 4 minus 1 3 হয়ে যায় ওখানে, এর জন্য হচ্ছে N minus 1, D 1 to 10. আচ্ছা, তোমার নাম কি? স্যার ওয়াসি। গুড। দেখো খেয়াল করে দেখো, লাস্ট অরবিটালটা কি ছিল বলতো? 4s, তাই তো নাকি? আমার এক কথা n এর মানটা কি, n আছে ম্যাক্সিমাম নাম্বার অফ শেল, তার মানে এখানে 4 অফ n এর মান, তাই না? তাহলে 3 কি লিখবো বলো তো? n minus 1 লিখবো। Yes, sir. তাহলে এখানে লিখবো যে এখানে দেখো আমি ইচ্ছা করলে 3 এই, এখন দেখো আমার তাহলে ডি আছে 3D, তাই না? তাহলে 3D থেকে এই শেষ পর্যন্ত লিখতে হবে, এই পর্যন্ত। এখানে 3P দেখো অলরেডি 3P কিন্তু ফিল্ড আছে, তাই না? তাহলে এখানে লিখবো n minus 1 D 1 থেকে কি লিখবো 10, আর এখানে n কি লিখবো n s 1 থেকে 2 লিখবো। না বললে বলতে পারে একজন, না যে আমি স্যার বুঝি নাই, একজন বলতে পারো। স্যার মানে এটা কিসের ক্ষেত্রে লেখা হয়েছে স্যার, এটা ঠিক বুঝতে পারিনি। আরে এটা হচ্ছে যে কোনো ডি ব্লক এলিমেন্টের জন্য কোনটা হবে, রিপ্রেজেন্টেটিভ ইলেকট্রনিক কনফিগারেশন, এটা আয়রনের জন্য না কিন্তু। স্যার N-1 আছে কিছু জন একটু বুঝান। দেখো লাস্ট শেলটা কোনটা, 4 না? জি স্যার 4। 4 কে অল টাইম n ধরবা, লাস্টে যা থাকবে সেটা n, তাহলে আগেরটা কি n minus 1 না? 3 তো অবশ্যই n minus 1 হবে। হ্যাঁ জি স্যার ঠিক আছে। আর d এর মান 1 থেকে 10 কেন? কারণ মিনিমাম 1 ম্যাক্সিমাম 10 থাকতে পারে, s এর মান 1 2 হতে পারে, ঠিক আছে? আর এগুলো কিন্তু লিখবো না, এই যে বাম দিকে এগুলো কিন্তু লেখা যাবে না, কেন? কারণ অলরেডি ফিল্ড, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। যেগুলো আগে থেকে ফিল্ড হয়েছে এগুলো কোনো প্রয়োজন নাই। ইচ্ছা করলে তুমি যে পি ব্লক এলিমেন্টে এটা নাও লিখতে পারো, যে এটা NS2 নাও লিখতে পারো, নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা একটু ওয়েট।
আচ্ছা, তাহলে আমার মোটামুটি টপিকটা শেষ, ঠিক আছে। এফ ব্লক এলিমেন্ট লাগবে না, ঠিক আছে, আর লিখলে লিখতে পারো। আচ্ছা, এখন বলো তো ডি ব্লক এলিমেন্ট যেটা শিখালাম যে এন মাইনাস ডি, এইটা বুঝতে তো না বুঝতে বলতে পারো, আমি তাহলে আর একটু ক্লিয়ার করবো। বলো কোনটা বোঝা না, একটু ক্লিয়ার করো। সাউন্ডটা বুঝতে পারি না, আবার বলো। এখানে কি বললাম যে লাস্ট যে অরবিটটা থাকবে, এটা 4 আছে না এখানে, এই 4টাকে তুমি ওই এন ধরবা, ঠিক আছে। যদি 4 যদি এন হয় তাহলে 3টা কি এক কম না, তাহলে n - 1, তাহলে n - 1 ডি 1 থেকে 10 আর ns 1 থেকে 2। পরীক্ষায় এভাবে প্রশ্ন দিয়ে দেবো, ঠিক আছে, যে ডি ব্লক এলিমেন্টের রিপ্রেজেন্টেটিভ অর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখো। তাহলে তোমরা কি করবা, জাস্ট এইটা লিখলেই অ্যান্সার রাইট। এইটা জাস্ট কোনো বিনাশ লাগবে না, জাস্ট একটা তোমরা কি এইটা লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যাব যে অ্যালকালি মেটাল পরীক্ষায় আসবে। হোয়াট ডু ইউ মিন বাই অ্যালকালি মেটাল? একদম শর্ট অ্যান্সার বলবা কি যে গ্রুপ 1 এর যে এলিমেন্ট গুলো আছে তাদেরকে অ্যালকালি মেটাল বলে, কারণ তারা কি করে, অ্যালকালি তৈরি করতে পারে। শর্ট অ্যান্সার একদম, ঠিক আছে, কারণ তারা কি করতে পারে, অ্যালকালি তৈরি করতে পারে। পরীক্ষায় আসবে অ্যালকালি মেটাল কি, অ্যালকালি মেটাল কি। পরীক্ষা কি লিখবা যে গ্রুপ 1 এর এলিমেন্টস অফ গ্রুপ 1 in periodic table is called alkali element or alkali metal because they can produce alkali by reaction with water। তার মানে যদি যে কোনো অ্যালকালি মেটালকে পানিতে যোগ করো তাহলে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। তার মানে মেটাল কি করে, পানিতে যোগ করলে কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে পারবে। তবে এখানে কখনোই এই রিয়াকশনটা পরীক্ষায় দেওয়া যাবে না, এইটা বাধা দিবা। যেমন ক্যালসিয়াম দিয়ে দিবা, ক্যালসিয়াম প্লাস H2 কি লিখবা, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখবা, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখো তো কি আসে ব্যালেন্স করলে, তাই এখানে প্লাস কি থাকে, প্লাস হাইড্রোজেন থাকে না, দেখো তো প্লাস হাইড্রোজেন থাকে। তোমরা কি রিঅ্যাকশনটা বুঝতে পারছো? 2 নাম্বারটা বুঝতে পারছো এটা কিভাবে আসলো? এটাকে বুঝতে পারছো? ইয়েস স্যার। গুড। সোডিয়াম দিবা না কি দিবা পারো তো, সোডিয়াম না দিয়ে কি দিবা, তুমি দিবা পটাশিয়াম দিবা, অথবা তুমি দিবা রাবিডিয়াম দিবা, এগুলো দিবা, ঠিক আছে। সোডিয়ামটা দিবা না এই কারণে, সোডিয়াম পানিতে দিলেই সোডিয়াম বাস্ট হয়, ঠিক আছে, মানে কি পুড়ে যায়, ঠিক আছে, বোমবার্ড হয়ে যায়। এই কারণে সোডিয়ামকে পানিতে রাখা যায় না, কারণ সোডিয়াম যেহেতু পানির সাথে খুবই জোরে অ্যাটাক করে, ঠিক আছে, খুবই অ্যাট্রাকশন কি করে, অনেক জোরে অ্যাটাক করে। এই কারণে আমরা কি করব, সোডিয়ামকে পানিতে রাখবো না। পরীক্ষায় প্রশ্ন আসে যে কেন সোডিয়ামকে পানিতে রাখা যাবে না, তাহলে অ্যান্সার কি লিখবা, অ্যান্সার লিখবো সোডিয়ামকে যখন পানিতে যোগ করা হবে কি হবে, পানিতে আগুন ধরে যাবে, ঠিক আছে, ফায়ার হবে। এই কারণে পানিতে আগুন, ইয়েস, পানিতে আগুন ধরে যায়, ঠিক আছে, তোমরা বাস্তবে দেখলে বুঝতে পারছো। ফলে এখানে রিয়াকশনটা দিবা না, দিবা কি, সোডিয়ামকে পানিতে রাখলে কি হয়, পানিতে আগুন ধরে যায়, যার কারণে সোডিয়ামকে পানিতে রাখা যাবে না।
তাহলে কোথায় রাখা হবে? সোডিয়ামকে যেখানে পানি নাই তার মধ্যে প্রিজার্ভ করা হয়। বলতে পারো যে স্যার যদি এটা হয়ে থাকে সোডিয়ামকে পানিতে রাখা না যায়, তো সোডিয়ামকে আমি কোথায় রাখবো? যদি বাতাসে রেখে দিই তাহলে বাতাসের বায়ুমণ্ডলে কি আছে? ভেপার আছে না? ভেপার তো ওয়াটার, তার মানে ইয়েস অবশ্যই। তার পরীক্ষায় লিখবা যে সোডিয়ামকে বদ্ধ কিছুতে রাখা হয় নাকি বাতাস শূন্য? সোডিয়ামকে তাহলে এমন জায়গায় রাখতে হবে যার মধ্যে কি কোনো পানির অস্তিত্ব নাই, মানে কি কোনো ভেপার বা ওয়াটার থাকতে পারবে না। বলো তো তাহলে একজন বুদ্ধি দিয়ে বলতে পারবা কোথায় রাখবা? স্যার কোন এয়ার টাইট বক্সের মধ্যে স্যার। বলো এয়ার টাইট, বাতাস এয়ার টাইট বক্স। একটা শোনো এয়ার টাইট বক্সের দাম অনেক বেশি, ঠিক আছে? আরো ইজি হইতে করে দিন, আরো ইজি হয়ে একদম সিম্পলি হইতে রাখা যাবে। তেলের ভিতরে স্যার, কি বললে? তেল স্যার, তেল। ইয়েস তেল তো নাকি তেল না অয়েল বললে, ঠিক আছে? অয়েলের মধ্যে তুমি রাখলে কি হবে? আর রিঅ্যাকশন করতে পারবে না, কারণ অয়েলের মধ্যে তো পানি নাই, তাই না? তো অয়েলের মধ্যে তুমি যদি সোডিয়ামকে ডুবাই রাখো তাহলে সোডিয়াম কি হবে? এটা কিন্তু আগুন ধরতে পারবে না। তারপরে সোডিয়ামকে কি করা হয়? কেরোসিন তেলের মধ্যে প্রিজার্ভ করা হয়, কারণ কেরোসিন তেলের দামটা অনেক কম থাকে, ঠিক আছে? এই কারণে। বের করে কি হবে? তো বের করলে তাহলে আগুন ধরে যাবে। শোনো বের করার পরে কি করা হয়? ওটা বের করে কোন রকম মুছে পারে আমাদের মানে কি রিঅ্যাকশনে চলে যাবে, ঠিক আছে? মানে অয়েল থেকে বের করে নিয়ে পারে আমরা ইউজ করি সাথে সাথে। ওইটা ধরো 10 সেকেন্ড বা 5 সেকেন্ড টাইম নেয়, ঠিক আছে? এর বেশি টাইম নেয় না। এটা আমরা ল্যাবে ইউজ করছি, আমাদের এই ল্যাবে আছে কেন বলতে পারবো না, থাকার কথা। ঠিক আছে, যাই হোক, তা তোমরা হচ্ছে বুঝতে পারলে যে লিখবা কি যে সোডিয়ামকে বাতাসে রাখা যায় না, কারণ বাতাসে রাখলে বাতাসের পানির সাথে বিক্রিয়া করে আগুন ধরে যাবে, ঠিক আছে? যার ফলে সোডিয়ামকে কেরোসিন বা অন্য কোনো অজৈব বা অর্গানিক সলভেন্টের মধ্যে এটা প্রিজার্ভ করা যেতে পারে। এখন আসি অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন মেটাল বুঝলাম, অ্যালকালি আর্থ মেটাল এটা কি জিনিস? গ্রুপ 2 যারা আছে অ্যালকালাইন আর্থ মেটাল, তাহলে পরীক্ষায় एग्जांपल কোনটা দিবে? এই যে ক্যালসিয়াম দিবা, ঠিক আছে? ক্যালসিয়াম দিবা, বলবা কি ক্যালসিয়াম দিতে পারো, ম্যাগনেসিয়াম দিতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? এখানে কোনো ঝামেলা হবে না। তাহলে বলবো যে গ্রুপ 2 এ যে এলিমেন্ট গুলো আছে তাদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলে, বিকজ এই এলিমেন্ট গুলো মাটিতে পাওয়া যায়, ঠিক আছে? এবং এরা কি করতে পারে? এরাও বেস তৈরি করতে পারে, এই যে বেস তৈরি করছে, ঠিক আছে? তার মানে এরা মাটির মধ্যে পাওয়া যায়, এই কারণে এদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। এরপরে আসি গ্রুপ 3। গ্রুপ 3 আচ্ছা, গ্রুপ 2 আছে। গ্রুপ 2 থেকে কত পর্যন্ত বলতে পারবা? 2 থেকে কি 12? মনে হয় 12 পর্যন্তই হবে। তাহলে গ্রুপ 2 থেকে এখানে 1 2 3 সরি এখানে দেব গ্রুপ 3 থেকে সম্ভবত 12, কারণ আমার তো এই গ্রুপ মনে নাই। Okay, guys, I have got some sodium metal in these jars. Water right over here. Transition element. Sodium in there, and watch the reaction. It is crazy what this stuff does when you put it in water. It creates a reaction with and it produces a hydrogen gas. ঠিক আছে, এই ব্যাখ্যাটা পরে দেওয়া হবে। আপাতত এখন দেখুন, যদি নেক্সট ক্লাসটা টাইম পাই তাহলে আমি পরবর্তী ক্লাসে এটা শিখাই দেবো যে কেন এদেরকে ট্রানজিশন এলিমেন্ট বলা হয়, আবার কেন এই নামটাই বা কেন আসলো। হ্যাঁ, এরা কিন্তু ডিব্লক এলিমেন্ট। বইয়ে দেখবা রয়েছে যে ট্রানজিশন এলিমেন্ট কাকে বলে, ডিব্লক এলিমেন্ট কাকে বলে, এটা আছে। আমি তো ডিব্লকের সংজ্ঞা শিখাই দিলাম, তাই না? অল ডিব্লক এলিমেন্ট, অল ট্রানজিশন এলিমেন্ট আর ডিব্লক এলিমেন্ট, অল ট্রানজিশন এলিমেন্ট আর ডিব্লক ওই জায়গা আর কি শিখাই দিলাম না এর আগে। All transition element are D-block element, but all D-block element are not transition element. তার মানে কিছুটা বেসিক ডিফারেন্স রয়েছে এই দুইটা টার্মের মধ্যে। তো যেহেতু D-block element শিখাইছি, তো যারাই D-block element তারাই কিন্তু ট্রানজিশন এলিমেন্ট হতে পারে, আবার না হতে পারে, দুই একজন না হতে পারে। তবে কেন হতে পারবে না এটা পরবর্তী ক্লাসে শেখানো হবে, ঠিক আছে? আপাতত শেখালাম কি সংজ্ঞাটা শিখলে। এরপরে কয়েনেজ মেটাল। কয়েনেজ মেটাল, কয়েনেজ মেটাল, হ্যাঁ এই যে কপার, মানে যেগুলোতে কি মুদ্রা সিলভার হতে পারে, যেগুলোতে কি করা হয় মুদ্রা তৈরি করা হয়, ঠিক আছে? তারা কয়েনেজ মেটাল।
মানে প্রাচীনকালে এই কপার সিলভার গোল্ড দিয়ে কি করা হতো, মানে বিভিন্ন কয়েনেজ তৈরি করা হতো মুদ্রা হিসেবে, ঠিক আছে, কারেন্সি হিসেবে। তো এগুলো মূলত কয়েনেজ মেটাল হিসেবে ব্যবহার করা হয়। এরপর আসে চালকোজেন। চালকোজেন গ্রুপ কোনটা? গ্রুপ 16। এটা চালকোজেন, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, হ্যাঁ, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, এগুলো আছে তোমার মূলত চালকোজেন গ্রুপ। এরপরে 17, এরা হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন বলতে এক্স এক্স দ্বারা কি প্রকাশ করা হয়, এর মান কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটা কিন্তু, ঠিক আছে। হ্যালোজেন গ্রুপ কিন্তু মোট 4টা হবে গ্রুপ, এখানে কিন্তু অ্যাস্টেটিন দেওয়া যাবে না, ঠিক আছে। অ্যাস্টেটিন কিন্তু পরীক্ষায় লিখবা না। যদি বলে গ্রুপ 17 তাহলে অ্যাস্টেটিন লিখতে পারো, বাট লেখার পর আবার লিখে দিবা যেখানে প্রথম 4টা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। আর ইনার্ট গ্যাস কারা? পিরিয়ডিক টেবিলের লাস্টে যারা আছে তারা আছে ইনার্ট গ্যাস, ঠিক আছে। তো মোটামুটি আমার 4th চ্যাপ্টার শেষ হয়ে গেছে আমার তো ধারণা, তেমন কিছু বাকি থাকার কথা না। তো যেহেতু ক্লাস শেষ আজকে, আগামীতে আমি বাকি ক্লাস নেবো, যদি ক্লাসটা পাই। ক্লাস পাওয়ার সম্ভাবনা খুবই কম, হয়তো পরীক্ষা চলে আসবে। আর আমি স্যারের কাছ থেকে শুনে নেবো, ঠিক আছে, তোমাদের যে কতটুকু পড়ানো হয়েছে চ্যাপ্টার 5 এটা আমি শুনে নিবা, ঠিক আছে।